ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেপ উইথ মি। প্রেপ উইথ মিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রেপ উইথ মি এর সাথে যুক্ত থাকলে তোমরা প্রতিনিয়ত যুক্ত থাকবে তোমাদের কালচারের সাথে। সিভিল ইঞ্জিনিয়ারিং বা যে কোনো ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেই আমাদের একটা কালচারের দরকার হয়, পড়াশোনার সাথে যুক্ত থাকার দরকার হয়। তো পড়াশোনার সাথে যুক্ত থাকার যেহেতু দরকার রয়েছে, সেই হিসাবেই তোমাদেরকে প্রেপ উইথ মিকে ফলো করতে হবে। প্রেপ উইথ মিতে আমরা এখন যে ক্লাসটা করাচ্ছি সেটা হচ্ছে পেড ইন্টারভিউ গাইডেন্স ক্লাস। এই যে পিএসসির জুনিয়র ইঞ্জিনিয়ারের যে পরীক্ষা চলছে, তার পেড ইন্টারভিউ গাইডেন্সের যে ব্যাচ রয়েছে সেটাই চলছে এখন। তো এই সম্পর্কে আলোচনা করার আগে আমি সকল 1000+ যে সাবস্ক্রাইবার রয়েছে তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাই। তোমাদের সাপোর্টের জন্যই চ্যানেলটা কিন্তু অ্যাকচুয়ালি চলছে। তো তোমাদের এই সাপোর্টটাকে বরকরার রেখো, ঠিকঠাক রেখো এবং সাপোর্ট করতে থাকো। তোমাদের জন্য আমি কন্টেন্ট অবশ্যই ভালো ভালো আনতে থাকবো। এবং খুব তাড়াতাড়ি একটা বড় নিউজ আসতে চলেছে, একটা বড় কোর্স আমি লঞ্চ করতে চলেছি। যাই হোক, তো দেখা যাক, সেটা তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে, চিন্তা করার কিছু নেই। তো পেড ইন্টারভিউ গাইডেন্সের কথা বলতে গেলে যেটা আমাকে বলতে হয় সেটা হচ্ছে যে যারা নতুন স্টুডেন্ট, একদম নতুন আমার কাছে জয়েন হবে, এর আগে ব্যাচ 1 চলছিল, তো নতুন যারা জয়েন হবে তাদের জন্য অনলি অ্যান্ড অনলি 550 টাকাতে আমাদের এই পেড ইন্টারভিউ ব্যাচের ব্যাচ 2 শুরু হয়েছে। এই ব্যাচ 2 যেটা রয়েছে সেটা চলবে হচ্ছে 25শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং এই ব্যাচটা চলবে হচ্ছে 24 জানুয়ারি পর্যন্ত। অলরেডি আমরা এই ব্যাচে, আগের ব্যাচে আমরা 115 জন মতো পেয়েছিলাম। এই ব্যাচে এখনও পর্যন্ত 55 জন প্লাস ক্লাস করছে, তোমাদেরকে আমি এটা দেখিয়ে দেব। এবং 55+ জন এখানে ক্লাস করছে এখন অলরেডি, এবং ইটস কাউন্টিং, আমরা এখনও পর্যন্ত লোক নিচ্ছি। এছাড়াও 850 টাকা আরেকটা কোর্স রয়েছে, যেক্ষেত্রে আমরা 2টো মক ইন্টারভিউ তোমাদেরকে প্রোভাইড করছি। 550 টাকায় মিনিমাম একটা মক ইন্টারভিউ হবে, আর 850 টাকায় 2টো মক ইন্টারভিউ তুমি দেওয়ার চান্স পাচ্ছ, নিজেকে তৈরি করার মতো চান্স পেয়ে যাচ্ছ। তাছাড়াও যেটা পাচ্ছ সেটা হচ্ছে সপ্তাহে 2টো থেকে 3টে করে ক্লাস প্রত্যেক উইকেন্ডে। এছাড়া হচ্ছে ব্যাচ 1-এর যত রেকর্ডেড ভিডিও রয়েছে, ব্যাচ 1-এর যত রেকর্ডেড ভিডিও রয়েছে, কিছু প্রাইম ভিডিও রয়েছে, সেই সমস্ত ভিডিওগুলোর ফুল অ্যাক্সেস পেয়ে যাচ্ছ অ্যাপে। আমরা টিচমিন্ট অ্যাপে ক্লাস করি, তোমরা জানো যারা অলরেডি আমাকে ফলো করছো। টিচমিন্ট অ্যাপেই আমরা কিন্তু ক্লাস করে থাকি, তোমরা সেটার ওভারভিউ পেয়ে যাবে। তো যদি তোমরা কেউ জয়েন হতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া এই যে নাম্বারটা 8345024034, এই নাম্বারে আমাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো। এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ রয়েছে, এই নাম্বারেই আমার ফোনপে, গুগল পে রয়েছে। আমাকে ডাইরেক্ট পাঠিয়ে দিতে পারো টাকা, তার স্ক্রিনশট দিতে পারো আমাকে ডাইরেক্টলি। আদারওয়াইজ আমাকে কল করে নিয়ে তারপরেও আমাকে ডাইরেক্টলি কথা বলে তারপরে পে করতে পারো। কলও করে আমাকে কথা বলে দেন তুমি জিপে, গুগল পে করে করতে পারো। তাহলে কী হবে, তুমি সেখানে ডাইরেক্টলি জয়েন হয়ে যেতে পারবে এবং ক্লাসগুলোর সঙ্গে যুক্ত থাকতে পারবে। এবং আমাদের এই রিসেন্টলি কিন্তু পর ক্লাস হলো 25, 26, 27, 28 ও 29, এই ক্লাসগুলো পরপর কিন্তু হলো। তো বুঝতেই পারছো আমি কিন্তু স্পেশাল ক্লাস কিন্তু সবসময় অ্যারেঞ্জ করতে থাকি। নেক্সট ক্লাস হয়তো আমরা 3, 4, 5 করব, এটা আমাদের থিঙ্কিং রয়েছে। নেক্সট ক্লাস 3, 4, 5-এ হবে। তার আগে আমাদের তো ইন্টারভিউ চলছে, তোমরা জানোই ইন্টারভিউ, বিভিন্ন রকমের ইন্টারভিউ আমাদের কাছে চলছে, গাইডেন্স চলছে। প্রায় 115 জনের উপর তো আগের ব্যাচে ছিল, এখনের ব্যাচে এখন 55 জন মতো রয়েছে। আমি তোমাদেরকে জাস্ট একটু সেটা দেখিয়ে দিতে চাই যে তুমি কি কি পাবে আর কি কি পাবে না। সেটা হচ্ছে যে টিচমিন্ট অ্যাপে গেলে তোমরা এখানে লেসেন্স পাবে। এই লেসেন্স সেকশানে দেখে নাও, এই দেখো এখানে একদম 30/11 থেকে যে লেকচারগুলো রয়েছে, মর্থ স্পেসিফিকেশান, সয়েল বেসিক ডিসকাশন, এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বেসিক ডিসকাশন, ডাউট ডিসকাশন, বিল্ডিং ম্যাটেরিয়াল কনস্ট্রাকশন, সমস্ত কিছু এখানে তুমি পেয়ে যাবে। এছাড়াও তুমি পেয়ে যাবে যে ক্লাসগুলো হচ্ছে তার পিডিএফ নোট এখানে দেখতে পাচ্ছ রয়েছে, পিডিএফ নোট তুমি এখানে পেয়ে যাবে। এছাড়াও তুমি পেয়ে যাবে হচ্ছে রেকর্ডিংস, যে রেকর্ডিংগুলো রয়েছে, যেগুলো আমাকে রেকর্ডিং সেকশানে যেয়ে দেখার দরকার নেই অ্যাকচুয়ালি, যেগুলো আমি লেসেন্স সেকশানে এখানে আপগ্রেড করে দিই। এবং তুমি লেসেন্সের ভিতরে গেলেই
একদম নতুন যে লেসেন্সগুলো সেগুলো তুমি এখান থেকে দেখে নিতে পারবে। এছাড়া হচ্ছে আমার কাছে এখন বর্তমানে এই 55 জন মতো দেখতে পাচ্ছ যারা এখন অলরেডি ক্লাস করছে আমার কাছে, তো তোমরাও চাইলে জয়েন করে যেতে পারো। আর লাস্ট আমরা যে ক্লাসটা করেছি সেই ক্লাসটা সম্পর্কেই তোমাদেরকে আমি আজকে একটা ক্লিপিংস দেব, যেখানে তোমরা বুঝতে পারবে যে আমরা কী ধরনের কাজগুলো করছি, কী ধরনের আলোচনা আমরা করছি, সেগুলো তোমরা একটু দেখে নাও। এই শর্ট ভিডিওটা তোমাদের জন্য, শর্ট ভিডিওটা একটু দেখে নাও। থ্যাংক ইউ। ওকে, রেকর্ডিং শুরু হয়ে গেছে। আমরা আগের দিন কি করেছিলাম সেটার একটা প্রিভিয়াস একটু আলোচনা আমরা করে নিই, দেন আমরা আজকের ক্লাস শুরু করব, কারণ অলরেডি আর 2-3 মিনিট 4 মিনিট মতো রয়েছে, সেটাতে আমরা সময় পেয়ে যাব। তো আগের দিন আমরা যে আলোচনা করছিলাম যে টোটাল একটা বিল্ডিং কনস্ট্রাকশন বা বিল্ডিং প্রজেক্ট নিয়ে আলোচনা হচ্ছিল, যেখানে আমরা কি ধরনের বিল্ডিং মেটেরিয়াল ইউজ করি, সিমেন্ট, স্যান্ড, স্টিল, এগ্রিগেট, কংক্রিট, ব্রিক, ব্লক, বিটুমেন, ওয়াটারপ্রুফিং, মাইক্রো কংক্রিট, সয়েল, এই সমস্ত কিছু সম্পর্কে একটা ছোট্ট একটা ধারণা আমরা নিয়েছিলাম, এবং তার প্রপার্টিজ, কোয়ালিটি কন্ট্রোল, এমটিসি, এগুলো নিয়ে আজকের আলোচনাগুলো হবে। এছাড়া বিল্ডিং কনস্ট্রাকশন পার্টে আমরা যেটা বলেছিলাম আগের দিন, সেটা হচ্ছে যে বিল্ডিং কনস্ট্রাকশনের দুটো পার্ট রয়েছে। একটা পার্টকে আমরা বলি স্ট্রাকচারাল পার্ট, আর একটা পার্টকে আমরা বলি ফিনিশিং পার্ট। তো যে জায়গাগুলো আমাদের এখন দেখার রয়েছে, অবশ্যই এর বাইরেও অনেক জিনিস রয়েছে। তো যে জায়গাগুলো আমরা দেখবো এই টোটাল যে বিল্ডিং মেটেরিয়াল কনস্ট্রাকশনের যে আমাদের ক্লাসগুলো হবে, তাতে বিম, কলাম, ফাউন্ডেশন, স্ল্যাব, পিটি বিম, টাই বিম, প্লিন্থ বিম, ফ্লোর, রুফ, ব্যালকনি, ক্যান্টিলিভার, প্রপ, জ্যাক, সাপোর্ট, ব্রেসিং, পাইল, পাইল ক্যাপ, রোড, সার্ভে, কিউরিং, আর আরো অনেক কিছু রয়েছে। ফিনিশিং পার্টের ক্ষেত্রে আমরা ব্রিকওয়ার্ক, ব্লক ওয়ার্ক, প্লাস্টারিং, পুট্টি, পেন্ট, কোটা মার্বেল টাইলস, গ্লেজিং, অ্যালুমিনিয়াম পার্টস, ডোর, উইন্ডো, ডোর পার্টস, ডোর ফ্রেম, এইগুলো নিয়ে মোটামুটি আলোচনা করব। এইগুলোর ব্রিফ দেব, আহ, এবং যে জায়গাগুলো আমাদের ইম্পর্টেন্ট সেই জায়গাগুলোকে আমরা একটু এখান থেকে করে নেব, যেগুলো ইন্টারভিউ রিলেটেড তোমাদের দরকার বা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স রিলেটেড যেটা তোমাদের দরকার। এছাড়া আমরা আগের দিন কিছু জিনিস নিয়ে আরো আলোচনা করেছি, যেমন আগের দিন সোরিং নিয়ে আলোচনা হয়েছে। আন্ডার পিনিং বলে আরেকটা ব্যাপার হয়, সেটা নিয়েও আমরা আলোচনা করব। পিকিউআর, কিউএমপি, আরএ বিল, এমবি বুক, এগুলো নিয়েও আলোচনা হয়েছে। আরো আলোচনা করব ডিটেলসে একদম শেষের দিকে যত যাব, বা যখন ফার্দার ক্লাসটা চলবে সেই ক্ষেত্রে। এছাড়া সাইট অর্ডার বুক, বোর লগ, পাইলিং রেকর্ডস, বিভিন্ন ধরনের চেক লিস্ট, পোর কার্ড এবং কোয়ালিটি ওয়ার্ক বা কোয়ালিটি ট্রেনিং এর কথা আমরা আগের দিন শুনেছি, এবং কিছু টার্মের সাথে পরিচিতি আমরা পেয়েছি, যেটা হচ্ছে অবজারভেশন বা এনসিআর বা স্টপ ওয়ার্ক নোটিশ। এই সমস্ত টার্মগুলোর সাথে আমরা প্রচলিত টার্মগুলোর সাথে পরিচিত হয়েছি। আজকের যে বিষয়বস্তু হবে সেই বিষয়বস্তু হচ্ছে, আর 1 মিনিট মতো রয়েছে, একটু দাঁড়িয়ে যাও তোমরা, জাস্ট শুনে নাও। সেটা হচ্ছে যে আমি কয়েকটা প্রশ্ন পেয়েছিলাম, সেই কয়েকটা প্রশ্নের অ্যান্সার আমি গ্রুপ থেকে নিয়ে এখানে বলে দেব। তারপর আমরা ডাইরেক্ট চলে যাব যে বিল্ডিং মেটেরিয়ালস গুলো রয়েছে, সেই বিল্ডিং মেটেরিয়ালস গুলোর প্রপার্টি, কোয়ালিটি কন্ট্রোল, এমটিসি, চেকলিস্ট, এই সমস্ত বিষয়গুলোকে আজকে আমরা ফোকাস করব। বিল্ডিং নিজে নিজেই একটা হিউজ এরিয়া, তো স্বাভাবিকভাবেই একদিনে সমস্ত জায়গাটাকে কাভার করা পসিবল নয়, তোমরা ভালোই বুঝতে পারছো। এবং কিছু কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোকে আমি আহ, বেশি ডিপে যাব, আর কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোকে আমি বেশি ডিপে যাব না, একদম সিম্পলি মানে জাস্ট যেটাকে বলে যে গা দিয়ে বেরিয়ে যাওয়া, যেটাকে বলে সেরকম ভাবে জাস্ট কানের পাশ দিয়ে বেরিয়ে যাব, এরকম টাইপের একটা ক্লাস আমরা করব। তো ঠিক আছে, ইটস অলরেডি টাইম হয়ে গেছে, অলরেডি 8:30। তো আমরা ক্লাস শুরু করব। অপেক্ষা আর করবো না কারোর, কারণ অপেক্ষা করলে আমাদের সময় থাকবে না। যাই হোক, মোটামুটি 25 জন মতো অ্যাটেন্ডেন্স রয়েছে। যারাই অ্যাটেন্ড করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাইকার আগে, কারণ
রেগুলার যারা ক্লাস করছো তারা ভালো করে জানো যে তাতে সেলফ ইমপ্রুভমেন্টটা অনেক বেশি হয়। সো ঠিক আছে, ইটস ওকে। ১০০ জনের ভিতর ২৫ জন যদি ক্লাস করতে চায় তাদেরকে কিছু বলার নেই। অনেকেই আছে যারা চেয়েও ক্লাস করতে পারছে না, হয়তো কোনো কাজের জন্য জয়েন করতে পারেনি, তাদেরকে তো দোষ দিয়ে লাভ নেই। যাই হোক, আমরা মুভ ফরওয়ার্ড টু দ্য কোশ্চেন্স। আমরা কিছু প্রশ্ন পেয়েছি আমাদের গ্রুপে, যে প্রশ্নগুলো খুব ভেরি কমন কোশ্চেন। তার ভিতরে একটা প্রশ্ন হচ্ছে মিনিমাম গ্রেড মিনিমাম গ্রেড অফ কংক্রিট ইন raft অ্যান্ড পাইল। দেখো ভাই, এর অ্যান্সার করতে যে যেটা আমি বলি সেটা হচ্ছে যে র্যাফটের আলাদা করে কোনো মিনিমাম গ্রেড অফ কংক্রিট আছে বলে আমার জানা নেই। যদি তোমাদের জানা থাকে তোমরা আমাকে জানাতে পারো। র্যাফট একটা আরসিসি স্ট্রাকচার। তো আরসিসি স্ট্রাকচারের যে মিনিমাম গ্রেড অফ কংক্রিট হয় সেটা আমরা জেনারেলি IS 456 থেকে খুব সহজে পেয়ে থাকি। সেক্ষেত্রে আমরা কত করি? M20 করি, তাই তো? এটাই মিনিমাম গ্রেড অফ কংক্রিট। আশা করি তোমরা সকলেই এটা জানো বা বলবে। তো এই গেল হচ্ছে র্যাফটের ব্যাপারে। এটা কিন্তু অ্যাজ পার IS 456 অ্যাজ এ আরসিসি স্ট্রাকচার। কিন্তু পাইলের ক্ষেত্রে সেটার ভ্যালু হচ্ছে M25, এবং এই যে ভ্যালুটা, সেই ভ্যালুটা দেওয়া রয়েছে কোথায়? IS 2911। এখানে কিন্তু এর ভ্যালু খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে যে কংক্রিটের ক্ষেত্রে 25 হবে। তো আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। ২ নাম্বার প্রশ্নে আমরা চলে যাই। ২ নাম্বার প্রশ্ন ছিল যে প্লাস্টারিং অর ব্রিক ওয়ার্ক এর মর্টার বানানোর সময় ওয়াটার সিমেন্ট রেশিও কিভাবে ফিক্স করা হয়? দেখো, যারা সাইটে কাজ করছো বা করো, তাদের অনেকেই আছে যারা এ সম্পর্কে জানো না। মানে এটা খুবই অবাক হওয়ার ব্যাপার যে তারা জানো না। বাট এটা আমাদেরকে জানতে হবে, অবশ্যই জানতে হবে। প্লাস্টারিং হোক আর সিমেন্টই হোক, সরি, এই ব্রিকওয়ার্ক হোক, সিমেন্ট হচ্ছে কমন বস্তু। সিমেন্ট কিন্তু তোমাকে রাখতে হবে, এবং সেই সিমেন্টের উপরেই কিন্তু ডিপেন্ড করবে ওয়াটার সিমেন্ট রেশিও। এছাড়া আরো একটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে যে ওয়ার্কিবিলিটিটা আমি চাইছি। প্লাস্টারিং এর ওয়ার্কিবিলিটি আর ব্রিকওয়ার্কের ওয়ার্কিবিলিটি কিন্তু সেম নয়। তাই আগে সিমেন্টের কথাটা বলে নিই, তারপরে আমরা যাব ওটাতে। হ্যাঁ, তো সর্বপ্রথম যেটা হয় সেটা হচ্ছে একটা সিমেন্ট যখন সাইটে আসে, সব থেকে প্রথম তার যে জিনিসটা চেক করা হয় সেটা হচ্ছে, তো প্রথম কথা হচ্ছে শোকজ। যখন আহ, কোন একটা জায়গাতে ধরো কোন একটা প্রজেক্ট চলছে, সেই প্রজেক্টের মধ্যে কোনো ইঞ্জিনিয়ার রয়েছে, আহ, মানে আমি একটা প্রাইভেট কোম্পানির হিসেবে বলছি, কোন একটা ইঞ্জিনিয়ার রয়েছে, কোন একটা সুপারভাইজার রয়েছে, কোনো একজন ম্যানেজার রয়েছেন, তিনি কোনো একটা কিছুকে উল্লঙ্ঘন করছেন রিগার্ডিং কোয়ালিটি, রিগার্ডিং এক্সিকিউশন, রিগার্ডিং সেফটি। কিরকম উল্লঙ্ঘন করছেন? একটা উদাহরণ দিয়ে বলি। ধরো একটা 7 মিটারের বিম স্প্যান রয়েছে, 7 মিটার বিমের স্প্যান রয়েছে। এবার তোমরা এটা অ্যান্সার করো যে এটার প্রপ সরানোর বা স্ট্রিপিং টাইমে প্রপ সরানোর মিনিমাম ডেট কত, মানে কতদিন পর, কাস্টিং এর কতদিন পরে আমরা প্রপ সরাতে পারবো? Sir, 14 days.
তাই 14 দিন? 21 days বিম তো। না স্যার, এটা তো ডিপেন্ড তাহলে করছে আপনি, না স্প্যানের লেন্থের উপর ডিপেন্ড করছে না স্যার? সেটা তোমরা জানবে, আমি 4.5 সব মিটার, প্রপ লাগানো 4.5 যে মিটারের বিমের মধ্যে বেশি স্প্যান 21 হলে days তো হবে তো। সব অ্যান্সার আমি দেবো না, তোমাদেরকেও কিছু অ্যান্সার দিতে হবে। এই এত সোজা সোজা অ্যান্সার আমি দেবো না। এইগুলো জানো না তোমরা কি করে তাহলে বিল্ডিং এর নিয়ে পরে পড়াশোনা করছো বলো তো? IS 456-এ কি লেখা রয়েছে? এটা নিয়েও 14 days আর 21 days নিয়ে লড়াই চলছে। কি বলো তো, আর কি বলি তোমাদেরকে? স্যার আপ টু 6.5 মিটার, 6.5 মিটার হলে তো আমি স্যার তো ওটা শোনো সরি শোনো, স্যার, 6.5 মিটার কি 6.5 মিটার বলছি আমি? না সরি স্যার, আমি দেখি না 7 মিনিট, ঠিক আছে, তো 21 দিন হবে। এত ছোট্ট একটা জিনিস নিয়ে মানে খুব খুব ব্যাপার এগুলো। মানে সত্যি কথা বলছি, এই জিনিসগুলো তোমাদের না, এগুলো দরকার হলে লিখে রাখো, খাতায় লিখে রাখো। কোনো জায়গাতে যেখানে কাজ করতে যাবে, তোমাদের কোথাও না কোথাও তো ভাই স্ট্রিপিং টাইম আসবেই। তোমাকে তো বিম কলাম যেখানেই হোক কোথাও না কোথাও তো তোমাকে খুলতে হবে। তো সেই স্ট্রিপিং টাইম গুলো যদি তোমরা ভুল করো তাহলে কি করে হবে? এবং আমি প্রপ খোলার কথা বলেছি। যাই হোক, 6 মিটার হোক আর 6.5 মিটারই হোক, যাই হোক। তো ব্যাপারটা হচ্ছে যে তাহলে আমরা 21 দিন হওয়ার কথা ছিল। এবারে 21 দিন হওয়ার কথা ছিল, 21 দিনের আগেই ধরো হচ্ছে 20 নাম্বার দিন রয়েছে, 20 নাম্বার দিনে সে সমস্ত কিছু প্রপ গুলোকে খুলে দিয়েছে, এই প্রপ গুলো সব সরিয়ে দিয়েছে। তাহলে সে কি করলো? সে কোয়ালিটি এবং সেফটি দুটোকেই উল্লঙ্ঘন করলো। দুটোকেই উল্লঙ্ঘন করার জন্য, যেহেতু দুটোকে উল্লঙ্ঘন করছে, তাকে আমরা শোকজ করব। এই শোকজ করার ক্ষমতা কার রয়েছে? এই শোকজ করার ক্ষমতা রয়েছে, প্রথম রয়েছে যে কন্ট্রাক্টরের কোয়ালিটি কন্ট্রোল রয়েছে তার। শোকেজ করার ক্ষমতা রয়েছে যে প্রজেক্ট ম্যানেজার রয়েছে তার। এছাড়া ক্লায়েন্ট ক্লায়েন্ট ডাইরেক্টলি তোমাকে শোকজ করতে পারে। সে ম্যানেজার হোক, সুপারভাইজার হোক, ইঞ্জিনিয়ার হোক, যেই হোক না কেন, শোকজ ডাইরেক্টলি করতে পারে। এই শোকজ করবে এবং শোকজ করার সাথে সাথে একটা নন কনফার্মিটি রিপোর্ট তোমাকে দেবে এবং লিখে দেবে যে এই নন কনফার্মিটি রিপোর্টের জন্য তুমি কি কি করবে। এটাকে বলে এনসি দেওয়া, এনসি দিয়ে দেয়। এই এনসি দিয়ে দিলে এই এনসি গুলোর এগেনস্টে কি হয়, বিল হোল্ড হতে থাকে এবং সেই জায়গার কাজও বন্ধ থাকতে পারে। ক্লজ টু, ক্লজ টু নিয়ে আমার কোনো আইডিয়া নেই, আমি জানি না। যেটা জানি না আমি জানি না, ক্লজ টু আমার আইডিয়া নেই। 3 নাম্বার হচ্ছে টার্মিনেশন। টার্মিনেশন ওয়ার্ডটা ইউজ হয়ে থাকে কোনো একটা বড় কন্ট্রাক্টরের ক্ষেত্রে। যেমন আমি তোমার একটা উদাহরণ দিই। আমি যখন IOCL পারাদ্বীপে কাজ করছিলাম, আইটিডি সিমেন্টেশন বলে একটা কোম্পানি আছে, আইটিডি সিমেন্টেশন। ওদের কাজ ছিল মানে ওখানে তো IOCL এর ওটা রিফাইনারি, তো আমাদের কাজ ছিল যে ফার্দার রিফাইনারিটা আমরা তৈরি করব। ওটা পিটিএ প্রজেক্ট নামে ছিল, পেট্রা টেরিক তো কিছু একটা ছিল, নামই এখন নাম ভুলে গেছি। যাই হোক, ওরকম একটা প্রজেক্ট ছিল পিটিএ প্রজেক্ট বলে। তো তার পাইল গুলো তৈরি করছিল হচ্ছে আইটিডি সিমেন্টেশন, এবং আফটার পাইল, পাইল ক্যাপ অ্যান্ড টোটাল স্ট্রাকচারের দায়িত্ব ছিল সাপুরজি পালানজি ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন। তো হতে হতে পাইল কাস্টিং হতে হতে রাত দিন পাইল কাস্টিং হচ্ছে শিফট ওয়াইজ, হতে হতে ওদের একটা বড় দুর্ঘটনা ঘটে। কিরকম দুর্ঘটনা ঘটে, যে যখন পাইলিং শুরু হয়, তো সেই পাইলিং শুরু হওয়ার পরে যে ক্রেনটাই করে পাইলিং হচ্ছিল, কেসিং ডাউন হচ্ছিল, তো সেই কেসিং ডাউন করার সময় টোটাল ক্রেনটা টাপেল ওভার হয় এবং টাপেল ওভার হওয়াতে দুজন মারা যায় এবং আরো কিছু ক্ষতি হয় পাশের বিল্ডিং গুলোর বা কাছাকাছি থাকা কিছু ওয়ার্কশপের, এরকম কিছু একটা হয়। এর ফলস্বরূপ অ্যাজ এ সেফটি হ্যাজার্ড অ্যান্ড সেফটি ইস্যু এবং কোম্পানির লায়াবিলিটি না থাকার জন্য, কোম্পানি কোনো রকম তাতে ঠিক মতো কাজ করেনি বা কিছু একটা ফাঁক ফোকর রেখেছিল, সেই সমস্ত কজ দেখিয়ে তাকে টার্মিনেট করা হয়। সেখান থেকে তাকে বাদ দেওয়া হয়, সেই কাজটাই তাকে করতে দেওয়া হয় না। যে তুমি যতটা করেছো ভালো করেছো,
তোমার টাকা বিল এখানে হোল্ড হয়ে গেল, তুমি এবারে এখান থেকে এসো, আমি অন্য পার্টিকে দেখে নিচ্ছি, সে কাজটা করবে, যার নিজের একটা সেফটিকে মেনে চলার মতো ক্ষমতা রয়েছে। এটাকে বলে টার্মিনেশন। মানে যে যে কাজটা করছিল সেই কাজটা থেকে তাকে বাদ দিয়ে দেওয়া। এরপর চলে আসে ব্ল্যাকলিস্ট। ব্যাকলিস্টের কথা, ব্যাকলিস্টের কথা যদি আমার থেকে বলতে হয়, তাহলে আরো ওই অ্যাকচুয়ালি এই সমস্ত জিনিসপত্রগুলো আমি আইওসিএল এই পেয়েছি। তো আইওসিএল এই জিনিসপত্রগুলো সম্পর্কে জানার মানে আমার সুবিধা হয়েছে আর কি জানতে। ব্যাকলিস্ট হচ্ছে একটা কোম্পানির নাম রয়েছে, আমি বলবো না, কোম্পানির নামটা বলা উচিত নয়, কারণ এটা একটা ওপেন ফোরাম, ইউটিউবেও হয়তো ভিডিওর পার্ট ক্লিপস যাবে, সেখানে নামটা বলবো না। তো সেই কোম্পানিটি আইওসিএল এর ভিতরে কাজ করছিল, এবং আইওসিএল এর ভিতরে একটা যেহেতু এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের জব, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রপার্টি, তো সেখানে কিছু বিশাল কড়াকড়ি রয়েছে, পুলিশ ব্যবস্থা রয়েছে। তো সেই বিশাল পুলিশ ব্যবস্থার ভিতরে কি ব্যাপার রয়েছে, যে বাইরে প্রথমে তুমি যা জিনিস নিয়ে যাবে সেগুলো চেকিং হবে, এবং চেকিং হয়ে সেই সমস্ত জিনিসপত্রগুলোতে সিল পড়ে যাবে আইওসিএল এর একটা, মানে পেপার ওয়াইজ, মানে জিনিসপত্রগুলোর উপর পেপার ওয়াইজ একটা করে আইওসিএল এর সিল পড়বে। তো আইওসিএল যদি চায় তাহলে সেই জিনিসপত্রগুলোকে যাই হোক, আমি মেসেজ দেখছিলাম, সরি, কে একটা মেসেজ করেছে কিছু, আশিস মুর্মু, ঠিক আছে আশিস, তোমার আমি মেসেজটা পড়বো একটু পরে, দাও। তো সেখানে থাপ্পা লাগিয়ে ভিতরে যায়, তো সেই যতক্ষণ না পর্যন্ত আইওসিএল তাকে ছাড় দিচ্ছে, ওই থাপ্পাটা তুলে নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত তুমি মেটেরিয়াল গুলো কিন্তু ওই প্ল্যান্টের ভিতর থেকে বাইরে বের করে আনতে পারবে না। এটা একটা বিশাল টাফ জিনিস। তো সেই কোম্পানি যে ওখানে গেছিল, সে প্রথম কথা হচ্ছে মেটেরিয়াল সমস্ত ঢুকিয়েছে, ট্রানজিট মিক্সচার, পাম্প, কংক্রিট পাম্প, নানান জেসিবি, ব্যাকহো লোডার, আরো নানান জিনিসপত্র, ক্রেন, প্রচুর জিনিসপত্র সেখানে ঢুকিয়েছে। এবং সেখানে ঢোকানোর পরে আহ, কিছু একটা জিনিস কারচুপি এমন করেছে, মানে যেখানে মানে ফিটনেস নেই, জিনিসপত্রের ফিটনেস নেই, একটা মানে প্রত্যেকটা মেশিনের একটা ফিটনেস সার্টিফিকেট হয়, তোমরা জানি না, কাজ যারা করেছো জানো তারা, মেশিনের যে ফিটনেস সার্টিফিকেট হয় সেগুলোকে জাল করে ওরা মেটেরিয়ালকে ভিতরে ঢুকিয়ে কাজ শুরু করেছে। এবং যখন সেটা ধরা পড়েছে, সবাই এটাই বলছো তাই তো? স্যার মাইল স্টিলের ইউনিট আর কি। আচ্ছা, যদি মাইল স্টিলের জায়গায় যদি আমরা যে HOSG স্টিল নিয়ে আসি, তাতে এটা পাবো না? হ্যাঁ পাবো স্যার। HOSG স্টিলের, তাহলে HOSG স্টিলের কোড কত? কোন কোড দেখে আমরা কাজ করব? স্যার 1720। 1786 1786 হ্যাঁ আইএস 1720? হ্যাঁ IS 1786 86 হ্যাঁ। তুমি 1920 বলনি, ভাগ্য ভালো, 1920 তার একটা ফিল্ম হয়ে যেত। যাই হোক, এটা সালটা মনে আছে? সালটা জানো? রিসেন্ট সালটা কত? কেউ জানো না? 2015 তো আপডেট হয়েছিল। তাই? মানে শিওর নয়, তোমার তো কথাটা মনে হচ্ছে। 2008-এর পরে আপডেট হয়েছে? পেয়েছো? আপডেটের ভার্সন আছে? দেখো কি কন্ডিশন, 2008-এর পরে আমি এখনো পর্যন্ত আপডেটের ভার্সন পাইনি ভাই। হ্যাঁ, অ্যামেন্ডমেন্ট হতে পারে, অ্যামেন্ডমেন্ট প্রচুর আছে। হ্যাঁ 2008টাই হবে। হ্যাঁ, তাহলে 15 কি সব বলছো? 2008-এর পরে এই সালগুলো একটু বলতে হবে। সবাই তো একই জিনিস জানে, 1786 সবাই জানে, সালটাকে তোমাকে না অ্যাড করলে তুমি তাদের থেকে আলাদা হবে কি করে? বারবার বলছি, দুজনের ভিতরে পার্থক্য হতে শেখো ভাই। এই দুজনের ভিতরে তোমাকে লোকজন পার্থক্য আলাদা করবে কিভাবে? যাই হোক, 2008-এর পরে আর ফার্দার আসেনি, অ্যামেন্ডমেন্ট গুলোকে ধরবে না, অ্যামেন্ডমেন্টের সঙ্গে সং নেই। আচ্ছা, তো স্টিলের আমরা
আইএস কোড জেনে গেলাম, HOSG স্টিল জেনে গেলাম। আমরা কি কি চেক করব? একটা স্টিল এলো, সাইটে চলে এসছে, তোমার কাছে একটা চালান আসবে। প্রথমে সাইটে এলে একজন কোয়ালিটি কন্ট্রোল হিসাবে তোমার কাছে চালান আসবে, সেখানে লেখা থাকবে এত মেট্রিক টন মেটেরিয়াল এসেছে, এত ডায়া, আর এমটিসি নাম্বার এত, এরকম একটা চালান তোমাকে আমি দিয়ে দিয়েছি। তোমার হাতে একটা এমটিসি এর পরে আসবে, এবং তুমি প্রথমে সাইটে যেয়ে কি কি চেক করবে, কে বলবে? স্যার আমি মিঠুন বর্মন বলছি। হ্যাঁ মিঠুন বলো। স্যার প্রথমে ইনিশিয়াল যেটা চেক হবে সেটা রড যেটা আসলো সেটা রাস্টিং আছে কিনা সেটা দেখবো। ওকে, তারপরে আমি স্যার মানে রোলিং এন্ড মার্জিন টেস্টটা ইমিডিয়েট করাইতে পারি, সেটা খুব একটা সময় লাগে না। তুমি আগেই রোলিং মার্জিন করবে? রাস্ট বললে ভালো, বললে তো আর কিছু দেখবে না। রোলিং মার্জিনটা পরে আনো, পরে আনো। স্যার লেংথ লেংথ মানে যেটা টোটাল মানে মানে কি বলবো, ওটা ফুল লেংথ আমি চেক করে নিবো ঠিক আছে কিনা। সেটা ভেরিয়েশন আবার বেশি নেই, মানে 12 মিটারের চেয়ে কম বা বেশি কতটা কি আছে সেটা দেখবো। হুম। তারপর হচ্ছে সাইটে প্র্যাকটিক্যাল কাজ করার এক্সপিরিয়েন্স কারো নেই? আরে নির্মল আছো? নির্মল, দেখো, নির্মল একমাত্র ছিল সাইটে কাজ করার এক্সপিরিয়েন্স, আর কেউ কারণ নেই। উত্তম বলো দেখি, উত্তম। স্যার আমি এবার চেষ্টা করব। হ্যাঁ স্যার, ওটা একটা ডাক্টিলিটি মানে একবার যে এক মিনিট, এক মানে মিনিট। বেন্ড রিবেন্ড করে দেখবো ওটার মানে ডাক্টিলিটিটা একটু চেক করবো। পাগলা, বাট লাকেশ না কে বলবে বলছিলে, বলো। হ্যাঁ স্যার, আমরা যখন সাইডে দেখবো, তার স্যার ডায়া ওয়াইজ তো দেখবোই, আর স্যার হ্যাঁ গ্রেডটা দেখবো। ভাই আমার, বন্ধ Steel করো, এর তোমরা grade, বন্ধ করো, বন্ধ করো, আমি বলছি শোনো, একটু শুনে নাও। স্টিলের গ্রেড টেড একদম ঠিকই বলছো। প্রথম যে পরে না, একটা এরকম একটা ব্যাচ নাম্বার থাকে, ব্যাচ নাম্বার। এইভাবে একটা ব্যাচ নাম্বার লাগানো থাকে স্টিলে। যখন স্টিল আসে সেখানে যে প্রথমে ব্যাচ নাম্বারটা চেক করবো, যে যে স্টিলটা আমাকে পাঠিয়েছে এটা সেই স্টিলটাই তো। তারপরে যেটা চেক করব সেটা হচ্ছে কোম্পানি। প্রথম যে চেকটা করব প্রত্যেকটা স্টিলের না, যে কোনো স্টিল তো সব জায়গায় চলে না। ধরো টাটা টিসকন এসছে, তাহলে টাটারই মেটেরিয়াল এসছে, আমার অ্যাপ্রুভ মেটেরিয়াল এসছে না আসেনি, আগে আমি সেটা চেক করব। এখান থেকেই কিন্তু সাইটে তুমি কাজ করেছো কি করনি সেটা ধরা পড়ে যায়। প্রথমেই আমি যে আগে চেক করব যে টাটা টিসকনের মাল এসছে তো, আমার এটাই অ্যাপ্রুভাল রয়েছে। টাটা টিসকনের জায়গায় আমি এখানে শক্তি টিএমটি বার এসছে লাগিয়ে দিলাম, হবে না। সেকেন্ড হচ্ছে ডায়া চেক করব। 3 নাম্বারে কি চেক করব? 3 নাম্বার যে চেকটা করব সেটা হচ্ছে গ্রেড চেক করব, যে ঠিকঠাক গ্রেড এসছে কি আসেনি। ডায়া, গ্রেড, রাস্ট আছে কি নেই, ফুল লেন্থ রড আছে কি নেই। এগুলোর জন্য কিচ্ছু লাগে না, কোনো কিচ্ছু দিয়ে এগুলো চেক করতে হয় না। ডাক্টিলিটি চলে গেছে। প্রথমে সাইটে যে তুমি এগুলো আগে চেক করবে, কোম্পানি, ডায়া, গ্রেড, রাস্ট, ফুল লেন্থ, এবং এমটিসিটা নেবে। এমটিসি, সেই এমটিসি তে কি গ্রেড রয়েছে, ব্যাচ নাম্বার ঠিকঠাক আছে কিনা, কোম্পানি ঠিক আছে কিনা, গ্রেড ঠিক দিয়েছে কিনা, সমস্ত কিছু জিনিসপত্র সেখানে এমটিসি ধরে চেক করবে। এর সাথে আরেকটা জিনিস চেক করতে হয়, এর সাথে যেটা চেক করি সেটা আমরা চেক করি জেনারেলি হচ্ছে রিবস। একটা, ধরো এটা একটা রড, তাতে কি রকম রিবস রয়েছে, এই যে রিবসটা রয়েছে, এই রিবসটারও চেকিং হয়, এই রিবসটা ঠিক মতো আছে কি নেই। কিছু কিছু ক্ষেত্রে, যেমন আমরা একটা বার ইউজ করেছিলাম, বারটা কোম্পানিটার নাম আমি ভুলে গেছি, তারা এই ধরনের রিবস বানায়, এই ধরনের। এরকম রিবস আমি খুব একটা দেখিনি। কেউ কি দেখেছো এরকম রিবস, কাজ করে পেয়েছো? হ্যাঁ স্যার, সিরামা স্টিলের হয় এরকম রিপস। যাই হোক, এরকম রিবস আমি পেয়েছি। জেনারেল রিবস এটাই হয়, এটা জেনারেল প্রসেস। ঠিক আছে, ইন্দ্রাণী বলো, ইন্দ্রাণী, দেখি ইন্দ্রাণী ট্রাই করো। আসার মানে চেক করব, উইক নাম্বার চেক করব, ব্যাগে যে আইএস কোডটা লেখা আছে কিনা ওইটা চেক করব।
রাইট তারপর হচ্ছে রাইট কি টাইপের সিমেন্ট এসছে সেটা চেক করব। আর সিমেন্টের ব্যাগে হাত দিয়ে লামস আছে কিনা সেটা দেখবো, কালারটা ইউনিফর্ম আছে কিনা সেটা দেখতে পারি। আর এগুলো হচ্ছে ফিজিক্যাল টেস্টের মধ্যে। আর কেন কেমিক্যাল একটা টেস্ট বাকেট হচ্ছে আমি নিয়ে পরে ISC একটা নাম্বার। বাকেটে জল হ্যাঁ নিয়ে পরে ছুঁড়ে দেখবো না? হ্যাঁ ওটা দেখবো, ওটা প্রথমে ভাসছে তারপরে ডুবে যাবে কিনা দেখবো। আর ISC নাম্বার 9 নিয়ে ফাইননেসটা দেখবো। তারপরে হুম আমার ইনিশিয়াল সেটিং টাইম ওগুলো তো পরে করা হবে। হুম ঠিক আছে, মোটামুটি এগুলোই ঠিকই দেখবো আছে। স্যার। হ্যাঁ এগুলোই থাকবে, তার সাথে আরেকটা টেস্ট তোমরা অ্যাড করবে, যেটা ও বলতে চাইলো কিন্তু ঠিকমতো বলতে পারলো না। সেটা হচ্ছে যে ওই যে আঙ্গুলে নিয়ে পরে দেখবো যে এতে স্মুথ ভাবটা পাচ্ছি কিনা। এছাড়াও আরো একটা জিনিস জেনারেলি করা হয়ে থাকে, সেটা হচ্ছে যে এরকম একটা চামচ নেওয়া হয়, চামচে সিমেন্টটাকে ভরে নেওয়া হয়, দেন নিচ থেকে লাইট আপ করা হয়, হিট দেওয়া হয়, দেখা হয় যে সিমেন্টটা কি রকম রিয়াক্ট করছে। এছাড়া স্মুথনেস চেক করা হয়। এই সমস্ত জিনিসপত্র বা এই সমস্ত টেস্টটাকে বলা হয়ে থাকে অ্যাডাল্ট্রেশন অ্যাডাল্ট্রেশন টেস্ট। অ্যাডাল্ট্রেশন মানে হচ্ছে যে ওই সিমেন্টটাতে সিমেন্ট বাদ দিয়েও আরো কোনো কিছু বস্তু মেশানো আছে কি নেই। এই যে স্মুথনেস, তার মানে কি সিমেন্টটা অনেক সময় কিন্তু ছোট ছোট বালির কণা মিশিয়ে দেয়, বালি, ফিলার, এরকম জিনিস থাকে। সিল্ট অনেক সময় ইউজ করা হয়। আবার অনেক সময়তে এমন কিছু দাহ্য বস্তু ইউজ করা হয় যেগুলোকে তুমি দেখেও বুঝতেই পারবে না। তো এই সমস্ত জিনিসপত্র দিয়ে কিন্তু অ্যাডাল্ট্রেশন টেস্ট করা হয়ে থাকে। এবারে চলে গেলাম ল্যাবে। ল্যাবে যে আমি প্রথমে কি করলাম, ভাইকাট অ্যাপারেটাস নিয়ে এলাম। ভাইকাট সিমেন্টের কি অ্যাপারেটাস ওয়েট দেখেছো টেস্ট তো? করতে হবে? ওয়েট কি করে দেখতে ওয়েট হবে আলাদা টেস্ট ইন্ডিভিজুয়াল? না ওয়েট। হয় না, জলের সাথে হলে এটা বিক্রিয়া করে যাবে। যাই হোক, তোমরা জানো বেশ ভালো ইন্টারঅ্যাক্টিভ ব্যাপারগুলো। চলো, সিমেন্ট হলো অনেকক্ষণ, এরপর আমরা নেক্সট চলে যাই, স্যান্ডে চলে যাই। স্যান্ড স্যান্ডের সাথে কিছুটা এগ্রিগেটকেও অ্যাড করা যায়, তবে এগ্রিগেট একটু আলাদা। যাই হোক, স্যান্ডের ক্ষেত্রে আমরা ধরো স্যান্ড সাইটে এলো, আমরা কি কি দেখবো ইন্দ্রাণী? স্যান্ড সাইট এলে আমরা কি কি দেখবো? সেন্স বাবারে, সিভ তোমার অ্যানালিসিস নেটওয়ার্ক এত করব। খারাপ। প্রথমে সিভ অ্যানালিসিস করবো? না হচ্ছে তোমার নেটওয়ার্ক খুব ডিস্টার্ব নেটওয়ার্কের। রেখে দাও, তোমার নেটওয়ার্ক ঠিক নেই। এই পৃথা বলতে পারবে? পৃথা পৃথা তো বলতে পারা উচিত। এটা নিয়ে আমি কালকেই আলোচনা করেছি। স্যার সিল্ড কন্টেন্টে দেখবো স্যার। আর 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 স্যার গ্রেডিং করব স্ট্যান্ডার্ড। হ্যাঁ, প্রথমে গ্রেডিং করব না, প্রথমে গ্রেডিং করা অত grading সময় বেশ- নেই। হ্যাঁ ওয়াটার হ্যাঁ। অ্যাবজর্পশন স্যার। হ্যাঁ, ওয়াটার Bulking of sand। দেখবো, ওয়াটার দেখবো, বাল্কিং টাল্কিং দেখবো না, ওয়েটে নেবো, ওসব ভলিউমে নেবোই না। আমি ওখানে বাল্কিং যে দেখবো, যে ভলিউমে আমি নেবোই না, তো বাল্কিং দেখবো কেন? স্যার মাল তাছাড়া কিনবো আমি জিনিসপত্র। হাতে নিয়ে তো দেখবো স্যার যে ওটা মোটা দানা না সরু দানা, বালিটা ঠিকঠাক এসছে কিনা। তুমি হাতে নিয়ে দেখলে পরে সেটাকে গ্রেডিং বলতে পারো? না গ্রেডিং না, ইনিশিয়ালি জাস্ট চেক করার জন্য যে স্যান্ডটা মানে তাহলে তোমাকে মেন যে দুটো জিনিস দেখতে হবে ভাই, সেটা হচ্ছে সিল্ট আর হচ্ছে ওয়াটার অ্যাবজর্পশন। প্রথম যেটা দেখতে হবে, এই দুটো জিনিসই দেখতে হবে। তুমি এটা আমায় কথা বলো, কে সর্বার্থ বলছো, আশা করি গলাটা আমি যা বুঝলাম। ধরো এরকম একটা হ্যাঁ, কন্ডিশন হয়েছে সাইটে। হ্যাঁ হ্যাঁ, যাই হ্যাঁ হোক, স্যার এই বলুন। প্রশ্নটা করেছো তাকেই বলছি। ধরো সাইটে এরকম অবস্থা হয়েছে যে যে তোমার সাইটে অ্যাপ্রুভ রয়েছে যে জোন 2 দিয়ে পরে কাস্টিং হবে, কংক্রিট হবে। তুমি সাইটে পেলে জোন 3, বারবার জোন 3 বালি আসছে, বালি পাওয়া যাচ্ছে না। এখন তো গভর্নমেন্ট থেকে বিভিন্ন ঘাট থেকে বালি তোলাই বন্ধ করে দিয়েছে। তুমি কি করবে? বন্ধ করে রেখে দেবে? কাজ না করবে না? স্যার, কাজ করাতে হবে স্যার। প্রথম দিনই তোমার চাকরিটা চলে যাবে, জানো তো। প্রাইভেট কোম্পানিতে যদি থাকো, প্রথম দিনই তোমার চাকরিটা চলে যাবে। তুমি প্রথম দিন হয়তো ঢুকেছো,
হ্যাঁ, ভালো হয়তো একটা মাইনে দিচ্ছে 45-50 হাজার টাকা একটা মাইনে দিচ্ছে, ব্যাস প্রথম দিনই তোমার চাকরিটা চলে যাবে। যে তুমি যখনই বলবে যে না আমি জোন 2 না, আমার জোন 2ই চাই, আমার অ্যাপ্রুভাল রয়েছে জোন 2, প্রথম দিনই তোমার চাকরিটা চলে যাবে। এমনকি পর্যন্ত আমি তোমাকে বলছি, মানে আমি নিজেই বলছি, সাউথ পয়েন্টে যখন কাজ করিয়েছি না, মানে কলকাতাতে যখন আমি কাজ করিয়েছি, জোন 1-এর এইরকম মোটা দানার বালি আমাকে রিসিভ করতে হয়েছে, এইরকম এত বড় বড় দানা, এত বড় বড়, কি করব, রিসিভ করতে হয়েছে। তুমি ওখানে কেটে বাদ দেবে, আমাকে কেটে বাদ দিয়ে চলে যাবে। তাই এসব জিনিসপত্র এই কন্ট্রোভার্সিয়াল জায়গাতে একদম ঢুকবে না, যে আমি হাতে দেখে দানা বুঝে নেব, এসব কন্ট্রোভার্সিয়াল কথা ওখানে বলবেই না। তুমি বলবে আমি প্রথমে সিল্ট টেস্ট করব, সিলটা আমার দেখা প্রথম প্রায়োরিটি, এবং সিল টেস্ট কিভাবে করবো আমি আগের দিন বলে দিয়েছি। যে যারা দেখোনি তারা দেখে নেবে ভাই একটু রেকর্ডেড ভিডিওটা। যে এছাড়া হচ্ছে ওয়াটার অ্যাবজর্পশন দেখবো, দুটো করে আমি একটা চালান বানাবো, চালানের ভিতরে আমি লিখে দেবো যে ভাই তোমার এই দেখো এটা হচ্ছে তোমার ওয়াটার কন্টেন্ট বা ময়েশ্চার কন্টেন্ট, আর এটা হচ্ছে তোমার সিল্ড কন্টেন্ট। এবারে মাইনাস যেটা হবে ওই ময়েশ্চার কন্টেন্ট থেকে মাইনাস হবে, সিল্ড কন্টেন্ট যদি বেশি থাকে সেক্ষেত্রে আমি এটাকে রিজেক্ট করব। ওয়েটে বালি নেব, কোন রকম ভাবে ভলিউমে বালি নেওয়ার চেষ্টাই করব না, আমি যাবই না এসব বাল্কিং অফ স্যান্ডে। এরপর যেটা দুজন বললে আমি কারোরটাই শুনতে পাবো না। স্যার কিউমুলেটিভ পার্সেন্টেজ অফ রিটেন বাই 100। আচ্ছা, আপ টু কিউমুলেটিভ আপ টু প্যান নাকি 150? 150 স্যার। এই দেখো, তাহলে আপ টু প্যান বলে দিচ্ছ একদম। হ্যাঁ, না খুব স্যার, খুব তোমাদের কিন্তু বেসিক জায়গাগুলো তোমাদের প্রচুর গোলমাল রয়েছে ভাই, বেসিক জায়গাগুলো পড়ো। এগুলো তো আর আমি এখন এক মাসে তো তোমাদেরকে এখন হাতুড়ি মেরে ঠিক করতে পারবো না, বেসিক জায়গা পড়তে হবে। যাই হোক, এই টেস্ট গুলো গেল, এরপরে ফার্দার টেস্টে আমি চলে যাই, সেটা হচ্ছে কংক্রিটের টেস্ট। চলো সবাই মিউট করো, মিউট করো, সাউন্ড কার ওপেন রয়েছে মিউট করো। স্যার একটা কোশ্চেন ছিল এগ্রিগেট থেকে, যদি একটু ক্লিয়ার করে দেন তো। কি বলো? ওই অ্যালকালি এগ্রিগেট রিঅ্যাকশন আমি বলছি যে- বলতে পারবো না। না না স্যার, ওটা না স্যার, আমি বলছিলাম যে স্যার ওই 20 mm এগ্রিগেট আর 10 mm এগ্রিগেট এই দুটো যে বলি, তো এটা মানে 20 mm সিবে 90% পাস হবে না? ব্যাপারটা কি যদি একটু ক্লিয়ার করে দেন। এ কে ব্যাপারটা ক্লিয়ার করবে গো? এই সর্বার তো ক্লিয়ার করো ব্যাপারটা, না কে আছে, আর কে আছো? ক্লিয়ার করে দাও তো। বলবো স্যার? বলো। স্যার স্যার যেটা ও বলছে 20 mm এগ্রিগেট মানে নমিনাল সাইজ বলছে, নমিনাল ম্যাক্সিমাম সাইজ। সেটা হচ্ছে তো হ্যাঁ, ম্যাক্সিমাম যে সাইজটা আছে, যেটাতে আমার 10% বা 10% বেশি আমার রিটার্ন করেছে, তার থেকে 1 মোর যেটা থাকে, মানে একটা বেসিক সাইজটাকে আমরা জেনারেলি নমিনাল ম্যাক্সিমাম সাইজ বলি আমরা। হ্যাঁ, ওটা নমিনাল এগ্রিগেট সাইজ। নমিনাল এগ্রিগেট সাইজ মানে হচ্ছে যেটা 90 থেকে 100%, 100%ও হতে পারে, 90 থেকে 100% এই মেটেরিয়ালটার নিচে থাকবে, এর নিচে, এর উপরে যাবে না। বুঝতে পেরেছো? এটাকে নমিনাল এগ্রিগেট সাইজ বলা হয়ে থাকে। এটা অনেক সময় আবার 10টাকে আবার 15 অব্দিও অনেক সময় ইয়ে করে আর কি, ডিপেন্ড করে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম। আগে ছিল 15% অব্দি, এখন 10%টাকে ধরা হয়ে থাকে। তা বলছি 10% বলবে, 10 and উপরে বলে। হ্যাঁ 10 এন্ড উপরে বলে, আর উল্টোটাও বলে 90 থেকে 100% ডাউনে থাকবে, নিচে থাকবে। যদি 90 থেকে 100% এগ্রিগেট নিচে থাকে তাহলে আমি সেটা নমিনাল সাইজটাকে ধরবো, নমিনাল এগ্রিগেট সাইজ ধরবো 20 mm, আবার কোনো ক্ষেত্রে 40 হলে 40 mm, এরকম আর কি। চলো কংক্রিটটা আজকে করাই, নইলে অনেকটা সময় পেরিয়ে গেছে, কংক্রিটটা একটু করে দিই। স্যার একটা আচ্ছা জিনিস ধরো জিজ্ঞেস করবো কংক্রিট, স্যার এগ্রিগেট থেকে, করবো স্যার না পরে বলো করবো? বলো 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 বলো। স্যার বলছি স্যার, আমরা যখন এগ্রিগেট ইম্প্যাক্ট ভ্যালু বা ক্রাসিং ভ্যালু টেস্ট করি, আমরা স্যার সিঙ্গেল সাইজ এগ্রিগেট ইউজ করি। তো সেটাও স্যার ম্যাক্সিমাম সাইজ আমার স্যার 12.5 to 10 mm যেটা স্ট্যান্ডার্ড সাইজ, আর নন স্ট্যান্ডার্ড সাইজের আমাদের 25 ম্যাক্সিমাম আছে। কিন্তু আমরা যখন রোডে ইউজ করি স্যার, সেখানে স্যার ম্যাক্সিমাম স্যার 75 অথবা 50 mm ইউজ করা হয়। তো এই থেকে স্যার ওর সঙ্গে কোরিলেট করছে কি হবে স্যার? সেটা তো বাবা, এগুলো সব তো ওদের প্রসেস, এগুলো আমি কি করে জানবো বলো? দেখো আচ্ছা কোন একটা জিনিস আইএস কোড বলছে, কোন একটা জিনিস আইএস কোড বলছে 1.2 মিটার হচ্ছে ম্যাক্সিমাম যেতে পারো, বা ব্রিকের তার বেশি যাবে না। এটা তুমি আমাকে বলো কেন, কি হয়ে যাবে?
কারণ বলতে পারবে? স্যার পড়ে যেতে পারে, একটা আচ্ছা, স্টেবিলিটি ইনস্টেবিলিটি হতে পারে স্যার। হ্যাঁ, এবার নাও তো হতে পারে। এই হ্যাঁ যে সেটাও বলছে ঠিক ধরো কথা। এই যে একটা স্ল্যাব হচ্ছে, বলছে 3 দিনের মাথাতে তুমি কি করতে পারো, পুরো ডিসাটারিং করতে পারো। এবারে 3 দিনের মাথায় ডিসাটারিং করবে, সেটা 3 দিন কে বলছে? এটা বলছে আইএস কোড। আইএস স্যার, কোড সেটা দেখেছে, আইএস কোড সেটা দেখেছে। এই যে এখানে বলছে, তোমরা জানো আশা করি, 0.5%, 1% আর 2% আমরা কি করতে পারি? কংক্রিটের যে সিমেন্ট নিচ্ছি তার 1% আর 2% পর্যন্ত আমরা কি করতে পারি? অ্যাডমিক্সচার মেশাতে পারি। বিভিন্ন রকমের হ্যাঁ অ্যাডমিক্সচার স্যার। রয়েছে, হ্যাঁ অ্যাক্সিলেটার, প্লাস্টিসাইজার, সুপার প্লাস্টিসাইজার, এরকম করে ভাগ করে দেওয়া রয়েছে। হ্যাঁ এর স্যার, বেশি এটা যদি আমি দিয়ে অ্যাক্সিলারেটর আর দিই, সুপার প্লাস্টিসাইজার। তো হ্যাঁ, এক্সিলেটার, প্লাস্টিসাইজার, সুপার প্লাস্টিসাইজার, তো এই ক্ষেত্রে যদি আমি একটু বেশি দিয়ে দিই কি অসুবিধা হবে? এগুলো সমস্ত কিছু হচ্ছে ডাটা অ্যাজ পার অ্যানালিসিস করে দেখা গেছে যে এই ডাটাটার এগেনস্টে ফার্দার ওকে রয়েছে, যে টেস্টিং রেজাল্টটা সেটা ওকে রয়েছে, তার এগেনস্টে সেটা করেছে। ওকে ওকে। দেখো, আর আমাকে দেরি করিও না, আমাকে ঠিক ঠিক কংক্রিটটা ঠিক প্লিজ আছে। শেষ করতে দাও। কংক্রিটটা শেষ করে আমি আজকের ক্লাসটা এখানে কমপ্লিট করবো। আমি আজকে অনেক বেশি ডেপথে চলে গেছি। যাই হোক, একটু কংক্রিটটা বলে নি। তো ধরো কংক্রিট একটা সাইটে এসেছে, তুমি প্রথমে কি কি চেক করবে বলো? কে বলবে? প্রথমে স্ল্যাব। স্যার ল্যাম্প দেখবো। প্রথমে স্ল্যাব টেম্পারেচার দেখবে, একটা কংক্রিট এসছে। দেখো, কত আজকের ভলিউমের মতো কংক্রিট ইন্টারেস্টিং এসছে আগে ক্লাসে দেখবো স্যার। লোকজন কমছে। হ্যাঁ, প্রথমে মানে যে ভলিউমের ভলিউম দেখবো। কংক্রিটটা এসছে ওটা ওকে, হ্যাঁ, ওকে, তারপরে তারপর স্যার টেম্পারেচারটা দেখে গ্রেডটা দেখতে ওকে, তাহলে কত তারপরে গ্রেডের গ্রে- কংক্রিট আসছে সব। হ্যাঁ, বাহ গ্রেড বাহ, দারুন দারুন, এটা কে বললে গো ভাই? মিঠুন স্যার। প্রথমে প্রথমে গ্রেডটা দেখতে হবে, রাইট? ঠিকঠাক কংক্রিট এসছে কিনা। M30 কংক্রিট হওয়ার ছিল, M25 এসে বসে রয়েছে সাইটে, তাহলে কি হবে? আচ্ছা, গ্রেডটা তো চালান দেখেই তো চেক করতে হবে নাকি, না অন্য কোনো অপশন আছে মানে গ্রেড? না, চালান তো অবশ্যই দেখতে হবে, তার সাথে সাথে তোমাকে তো কিউবও নিতে হবে। হ্যাঁ চালানও আচ্ছা, দেখতে হবে, কিউব। কিউবও নিতে হবে, চালান ছাড়া তো উপায় নেই। এবারে চালানে যে তুমি দেখবে তাতে কি দেখি, সেখানে আমরা কি থাকে, ব্যাচ সিট থাকে, ব্যাচ সিট। এবারে তুমি ব্যাচ সিট দেখবে, ব্যাচ সিটে কি দেখবে? ব্যাচ সিটে দেখবে যে সিমেন্ট ঠিকঠাক দিয়েছে কিনা, ওয়াটার ঠিকঠাক আছে কিনা। এছাড়া কি দেখবে? আর কি দেখবে? এগ্রিগেট ঠিকঠাক আছে কিনা, হ্যাঁ, এগ্রিগেট সিমেন্ট অ্যাডমিক্সচার, রেশিও ঠিকঠাক আছে কিনা, অ্যাডমিক্সচার ঠিক মতো দিয়েছে কিনা। ওয়াটার তাহলে সিমেন্ট এগুলো তোমাকে চেক করতে হবে, এগুলো সব চেক করতে হবে। সিমেন্ট, ওয়াটার সিমেন্ট রেশিও, এগ্রিগেট ওয়াটার, সরি, এগ্রিগেট কংক্রিট রেশিও, অ্যাডমিক্সচার, এগুলো সব কোন একটা জায়গাতে আমি বলেছি অলরেডি। যাই হোক, আমি আরেকবার বলে দিচ্ছি। কোন একটা কংক্রিট রয়েছে, সেই কংক্রিটটার যে সারফেস রয়েছে, সেই সারফেস হার্ডনেসটাকে শুধুমাত্র দেখা হয়ে থাকে, সারফেস হার্ডনেস। এটার মাধ্যমে আমরা একদম অ্যাকুরেট স্ট্রেংথ সম্পর্কে আইডিয়া পাই না। যে ধরো এরকম একটা কংক্রিট রয়েছে, এটা ধরে নাও 500 mm মতো হচ্ছে এর সাইজ, মানে এইভাবে আর কি। এতে যদি আমরা রিবাউন্ড হ্যামার টেস্ট করি, তাতে আমরা এর শুধুমাত্র সারফেসের যে হার্ডনেসটা রয়েছে সেটা সম্পর্কেই বলতে পারবো। আমরা কিন্তু এর ভিতরে এই জায়গাতে কি কংক্রিট রয়েছে সেটা সম্পর্কে কিন্তু আমরা বলতে পারবো না। এবারে রিবাউন্ড হ্যামার টেস্ট যেটা, সেটা জেনারেলি করা হয়ে থাকে হচ্ছে রিবাউন্ড হ্যামার মেশিন দিয়ে। তো এই যে রিবাউন্ড হ্যামার যেটা আমি বলছি, সেক্ষেত্রে কি হচ্ছে, ওই যখন ওখানে একটা স্প্রিং টাইপের একটা ব্যাপার থাকে, একটা স্প্রিং টাইপ একটা অ্যারেঞ্জমেন্ট থাকে, সেই স্প্রিং টাইপ অ্যারেঞ্জমেন্টটাতে আমি যখনই কংক্রিট সারফেসে ওটাকে আমি লাগাবো বা স্ট্রাইক করব, সেটা রিভার্স ব্যাক করে। এই যে কতটা রিভার্স ব্যাক করছে, কতটা রিভার্স ব্যাক করছে বা মানে রিবাউন্ড হচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে কিছু রিবাউন্ড নাম্বারস পাওয়া যায়। সেই রিবাউন্ড নাম্বার গুলোর এগেনস্টে সারফেসটা কিরকম রয়েছে, স্ট্রাইকিং কিরকম রয়েছে, বা কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ কিরকম হতে পারে, সেই রিবাউন্ড ইন্ডেক্সের এগেনস্টে আমরা কম্প্রেসিভ ইন্ডেক্সটাকে আমরা দেখে থাকি। এটা এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা স্কিমিড হ্যামার টেস্টও বলে থাকি। কারণ স্কিমিড বলে একজন ইঞ্জিনিয়ার ছিল, তোমার আমার মতোই সুইস ইঞ্জিনিয়ার, সে এটাকে ইনভেন্ট করেছিল। এটাকে স্কিমিড হ্যামার টেস্টও বলা হয়ে থাকে। জেনারেলি কোন একটা জায়গাতে হানিকম্বিং সারফেসের নিচে আছে কি নেই সেটা দেখার জন্য, সারফেস হার্ডনেস জানার জন্য এটাকে দেখা হয়ে থাকে।
এবারে অ্যাটলিস্ট কোনো ক্ষেত্রে এটার 6টা মতো রিবাউন্ডের রিডিং আমাদের জেনারেলি নেওয়া হয়ে থাকে কোনো একটা পয়েন্টে, এবং মোটামুটি 20 mm অ্যাপার্টে অবজারভেশন গুলো নেওয়া হয়। এবারে সেটা 3টে ডাইমেনশনেই চেক করা উচিত, অবশ্যই 3টে ডাইমেনশন দেখে নিয়েই চেক করা উচিত। আবার কিছু কিছু ক্ষেত্রে ইনক্লাইন্ড পজিশনেও চেক করা উচিত। এবারে সেই রিডিং গুলো নিয়ে পরে তার এভারেজ বের করানো হয়, এবং সেই এভারেজ যেটা বের করানো হয় সেই এভারেজটার এগেনস্টে ফার্দার তার টেস্ট করে তার ভ্যালুটাকে বলা হয়ে থাকে যে এটার কম্প্রেসিভ স্ট্রেংথ এরকম হতে পারে, এটার হার্ড সারফেস হার্ডনেস ভালো রয়েছে কি নেই, সেই রিবাউন্ড ইন্ডেক্সের এগেনস্টে বলতে বলতে যাব। আশা করি তোমাদের ভালো লাগবে। স্যার ঠিক আছে।